মিলের জন্য মিঠিলের কাছে হাত জোর করে ক্ষমা চাইল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বাবিল মিঠিলকে বলছে যে মিঠিল, আমি সেদিন ওকে না অ্যাভয়েড করতে পারিনি। আর তখন মিঠিল বলছে, তুমি অ্যাভয়েড করতে পারোনি মানে কি বাবিল? আর তখন বাবিল বলে, ওই মেয়েটা আমার প্রতি খুবই ডিসপার্ট ছিল। বিশ্বাস কর, আমি চাইনি ওর কাছে যেতে। এগুলো আমার একদম ভালো লাগতো না, কিন্তু এই মেয়েটা না আমার কোনো কথাই শুনতো না। এই শোতে এই শোতে আমাকে যেতেই হতো। আমি তো তুই তো জানিস যে আমি কতদিন রিহার্সালে যাইনি, কিন্তু এই শোটাতে আমাকে যেতেই হতো। তখন বলে, কেন, কি হয়েছিল সেদিন? তখন বাবিল বলে, আমরা শো শেষে একটু সেলিব্রেট করছিলাম, তারপরেই রাতের বেলায় একটা ঘটনা ঘটে যায়, যেটাতে আমার কোনো ইচ্ছেই ছিল না। বিশ্বাস কর মিঠিল। আর তখন মিঠিল বলছে, কি করেছো তুমি, কি করেছো? আর তখন বাবিল বলছে, আসলে এখন না আমি কোনোভাবেই এই সব কিছু থেকে বের হতে পারছি না, কারণ ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। তখন এই কথা শুনে মিঠিল অবাক হয়ে যায়। আর তখন বাবিল বলে, কিন্তু বিশ্বাস কর, আমি না ওকে বলেছিলাম যে এটার দরকার নেই, কিন্তু ও আমার কোনো কথাই শুনছিল না। ওর প্রেগনেন্সিটা সেটা কিছুতেই অ্যাভয়েড করতে চাইছে না। তখন মিঠিল বলে, কি বলছো তুমি বাবিল, এসব কি বলছো তুমি? আমি ভাবতে পারছি না, তুমি একটা মেয়ের সঙ্গে এরকম করেছো, সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আর তুমি কি না সেটাকে বলছো অ্যাভয়েড করতে চাইছো তুমি? আর তখন বলে, তুমি একটা মেয়ের সঙ্গে আমাকে রেখে রিলেশন করে ফেললে, আবার ওই মেয়েটার সঙ্গে এরকমও করলে যে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল। বাবিল, আমি না ভাবতে পারছি না, হয়তোবা আমার সঙ্গে তো আজকে অন্য একটা মেয়ের সাথে তুমি এরকম করতে পারলে। আমি না নিজের ভাবতে পারছি না, বিশ্বাস করতে পারছি না বাবিল। আর তখন বাবিল বলে, মিঠিল, তুই কি ভাবছিস, তুই বিশ্বাস কর, আমি না এরকমটা করতে চাইনি। তখন বলে, কি বিশ্বাস করব তোমাকে? তুমি আমাকে যে এই সমস্ত কথা বলবে, আমি তো সেটা ভাবতে পারিনি। তোমার মুখে যে এই সমস্ত কথা আমি শুনতে হবে। তখন বাবিল বলে, বিশ্বাস কর মিঠিল, আমি তোকে খুব ভালোবাসি, আমি চাই না ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই না। আর তখন বলে, কেন, তাহলে কি শুধু ব্যবহার করতে চেয়েছিলে, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলে, তাই তো? আর এখন মেয়েটা যখন এখন প্রেগনেন্সিটা রাখতে চাইছে, আর তুমি তুমি কি বলতে চাইছো এখন? এখন তুমি এসেছো আমাকে বলতে, তাই তো? আর তখন বাবিল বলে, বিশ্বাস কর, আমি এটা করতে চাইনি। আমি তোর কাছে হাত জোর করে বলছি মিঠিল, তুই আমাকে বাঁচা, এই প্রবলেম থেকে তুই আমাকে উদ্ধার কর, এখান থেকে বের কর। আমি যে তোকে ছাড়া বাঁচবো না, আমি যে তোকে খুব ভালোবাসি, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তুই আমাকে বাঁচা। তখন মিঠিল বলে, না বাবিল, আমি আর তোমাকে বাঁচাতে পারবো না, বরঞ্চ তোমাদের বিয়েটা যাতে হয় সেটার ব্যবস্থা করতে পারবো আমি। তোমাকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। তখন তো বাবিল এই কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন মিঠিল বলছে, হ্যাঁ, তোমার সাথে যদি ওই মেয়েটার বিয়ে হয়, সব রকম ব্যবস্থা আমি করব। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারো না তুমি, তুমি আমার জীবনটা নষ্ট করেছো, তাহলে আরেকটা মেয়ের জীবনও তুমি এভাবে ছিনিমিনি খেলতে পারো না। তখন বাবিল বলে, তাহলে তোর আর আমার সম্পর্ক, আমি তো তোকে ভালোবাসি। আর তখন মিঠিল বলে, প্লিজ বাবিল, এই ভালোবাসার কথা না আর বলো না। তখন বাবিল বলে যে, বিশ্বাস কর, আমি সজ্ঞানে এটা করিনি। তখন মিঠিল বলে, তাহলে তুমি কি করে করেছো এই সমস্ত কিছু তো আমি জানতামই না, যদি না ওই মেয়েটা প্রেগনেন্ট হতো আর তোমাকে চাপ না দিত। আর তখন বলে, তোমাকে এই সমস্ত কিছু আমার কাছে না কখনোই তুমি বলতে না। আর তখন বাবিল বলে, বিশ্বাস কর, সেই দিন আমার জ্ঞান ছিল না, আমি ড্রিঙ্কস করেছিলাম। তারপর যতক্ষণ আমার জ্ঞান আসে ততক্ষণও তৃপ্তি আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল মিঠিল। আমি না এসব কিছু করতে চাইনি মিঠিল, বিশ্বাস কর, আমি তোকেই ভালোবাসি। আর তখন বলে, তুই তো আমাকে অনেক বছর ধরে চিনিস, তোর কি মনে হয় যে আমি এরকম ছেলে, আমি এরকম কাজ করতে পারি? আর তখন বলে, আমি না বুঝতে পারছি না এখন কি করব আমি চাই না, আমি তোকে চাই। আর তখন বলে, এই সমস্যা থেকে আমাকে বের কর। আর তারপর দেখা যায় মিঠিল বলছে, আমি তো সেটাই বলছি, তোমাকে আমি এত বছর ধরে দেখছি, এত বছর ধরে চিনি, আর তুমি কি না এরকম একটা কাজ করতে পারলে? আসলে মেয়েটার কাছে
কৃতজ্ঞ থাকবো আমি, কারণ মেয়েটা তোমার আসল রূপটা আমার কাছে চিনিয়ে দিয়েছে। মেয়েটা যদি তোমার জীবনে না আসতো তাহলে হয়তোবা আমি তোমাকে চিনতে পারতাম না, তোমাকে তো আমি ভালোবেসেছিলাম। আর তখন বলছে যে কিন্তু আমি সব রকম ভাবে চেষ্টা করব, সাপোর্ট করব যাতে করে তোমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়। আর তখন বলে তোমার সঙ্গে আর আমার সঙ্গে কখনোই কিছু করার সম্ভব নয়। আর তো কখনোই আমি কোথাও কোথাও গিয়ে কমপ্লেন করব না যে তুমি আমাকে চিট করেছো। আর এতটা বছর তুমি আমাকে কথা দিয়েছো যে বিয়ে করবে, আর তার জন্য আমি কিছুই করব না, তুমি চিন্তা করো। বাবিল বলে আমি জানি তোর কাছে আজকে এই কথাগুলো বলাই স্বাভাবিক, কিন্তু আজকে আমি কি করব, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না, আমাদের সম্পর্ক, আমি তোকে খুব ভালোবাসি মিঠিল। আর তখন মিঠিল হাসে আর বলে এই ভালোবাসার কথাগুলো না আমাকে আর বলো না, তোমার মুখ থেকে অন্তত আমি ভালোবাসার কথাগুলো আর শুনতে চাই না, কারণ তুমি অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করে তুমি আমাকে ভালোবাসো, কি করে বাবিল, কি করে? আর তখন বাবিল বলে বিশ্বাস কর তাতে আমার কোনো দোষ ছিল না। তখন মিঠিল বলে হ্যাঁ তোমার দোষ থাকবে কেন, সব তো মেয়েদের দোষ তাই না? ওই মেয়েটার নাম কি? আর তখন বলে কি হলো, চুপ করে আছো কেন? তখন বাবিল কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। আর তখন বলছে তুই আমাকে ছেড়ে চলে যাবে মিঠিল, আমি তাহলে কি করে থাকবো, কি করে বাঁচবো? মিঠিল তখন বলে ওই মেয়েটার নাম কি বাবিল? তখন বলে কোয়েল। তারপর মিঠিল বাবিলকে বলে কোয়েল খুব ভালো নাম। আর তখন বলছে আচ্ছা ওই কোয়েলকে বলে দিও যে আমি আমি কোনো রকম কোনো ঝামেলা করব না, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি আরো চেষ্টা করব যাতে করে তোমাদেরকে বিয়ে দিয়ে দেওয়া যায়, তোমাদের বিয়েটা সুন্দরভাবে কমপ্লিট হয় তারই ব্যবস্থা করব, তুমি না ওকে বলে দিও। তখন বাবিল কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। তখন মিঠিল বলছে আসলে ওই মেয়েটার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো যে তোমাকে আমার সামনে আসল রূপটা দেখিয়ে দেওয়ার জন্য। বাবিল তখন বলে আমি তোকে কি করে থাকবো তোকে ছাড়া, মিঠিল তুই আমাকে ছেড়ে চলে যাবি? তখন মিঠিল বলে তুমি না আমাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছো বাবিল, তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতেও তুমি একটু দ্বিধাবোধ করোনি, আর এখন তুমি আমার সামনে এরকম এসে করছো। আর তখন বলে যে তুমি ঠিক থাকতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। আর তখন আরো বলছে যে তোমার একটা মেয়ে শরীর হলেই চলবে, সেটা মিঠিল হোক, সেটা কোয়েল হোক বা অন্য কেউ, তাতে তোমার যায় আসে না, সেটা আমি জানি। আর বলে তুমি তুমি না হলে এরকম একটা কাজ করার আগে দুবার ভাবতে। তখন দেখা যায় বাবিল বলে মিঠিল তুই কিরকম, মানে এরকম আমাকে কিভাবে ভাবছিস? ওই মেয়েটা না যখন তখন বাড়িতে চলে আসতে পারে। আর তখন মিঠিল বলে ও বাড়িতে চলে আসবে সেই ভয়ে তুমি এখন আমাকে জানালে, না হলে হয়তো বা কোনোদিনও জানাতে না। বাবেল তখন বলে তুই আমাকে ভুল বুঝছিস, তুই আমাকে বাঁচা মিঠি, তুই আমাকে বাঁচা। তখন বলে কি করে আমি আরেকটা মেয়ের জীবন নষ্ট করব? আমি আরেকটা মেয়ে হয়ে আমি সেটা কোনোদিনও করতে পারবো না, কোনোদিনও না, কারণ তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। আর বলে আমার না তোমার প্রতি কোনো মান অভিমান কিচ্ছু নেই, তোমার উপর শুধু আমার বিশ্বাস ভাঙার যন্ত্রণাটাই রয়েছে, আর কিছুই নেই। বাবেল তখন বলে তুই আমাকে ক্ষমা করে দে মিঠিল, তুই আমাকে ক্ষমা কর, আমাকে তুই বাঁচা, আমি না এই বিয়েটা করতে চাই না। তখন মিঠিল বলে তোমাকে বাঁচাবো আমি কি করে বলো? একটা মেয়ে তোমার জন্যই এই অবস্থা। আর তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, অবশ্যই বলেছিলে যে তুমি তাকে ভালোবাসো, বলনি? না হলে একটা মেয়ের সাথে তুমি এসব কি করে করলে? আর তোমার সঙ্গে না আমারও কোনোদিন আর সম্পর্ক হবে না বাবিল, প্লিজ তুমি আমাকে আর কোনোদিনও ভালোবাসার কথাটা বলো না, আমি এটা শুনতে পারবো না, আমি শুনতে চাইও না। আর আমি শুধু চাই তোমরা ভালো থেকো, ওই মেয়েটা যাতে ভালোভাবে বউ হয়ে আসতে পারে সেটারই ব্যবস্থা করব আমি, তুমি চিন্তা করো না। আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না, সেই মানসিকতাটাই নাই, আমি আর কোনো কথাই বলতে চাই না। এই বলে মিঠিল বাবিলকে বাই বলে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে বাবিল কান্না করতে থাকে আর মিছিলের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বর্ষা বর্ষা আর বুবলাই দুজনই দেখা যাবে গাড়ি দিয়ে যেতে থাকে, মানে বর্ষাকে এগিয়ে দিতে যায় বুবলাই। আর তখন গাড়ি থেকে নেমে বুবলাই বলতে থাকে এই তো এই পাড়াতেই এসে পড়েছি, তোমাদের পাড়াতে, এবার হেঁটে যেতে পারবে, যাও।
তখন বলে, দেখো তোমাকে আমি থ্যাঙ্কস বলে ছোট করতে পারবো না রুদ্র, কারণ তুমি তো আমার স্বামী। কিন্তু যেদিন ডেট পড়ে তুমি আমাকে বলে দিও, আমি ডিভোর্স পেপারে সই করে দিব, আর আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। তারপরে তারপরে বুবলাই বলতে থাকে, দেখো বর্ষা, আমি তোমাকে বিয়ে করেছিলাম ডিভোর্স দেওয়ার জন্য নয়, কিন্তু তুমি যে কেন এই সমস্ত করলে, সমস্তটা মেনে নিতে পারলে না, সেটাই বুঝতে পারছি। জীবনটা তো খুব সুন্দরভাবে চলতে পারতো। তখন বর্ষা বলে, দেখো রুদ্র, শব্দ আমার, আমি জানি। আমি না মাঝে মাঝে এই সব কিছু রিয়েলাইজ করি। আশেপাশে আমার বন্ধুরা যখন তাদের হ্যাপি হ্যাপি লাইফটা দেখি না, তখন আমার আমার মনে হয় যে আমিও তো খুব সুন্দর একটা পরিবার পেয়েছিলাম, শুধু আমার সুন্দর একটা স্বামীও পেয়েছিলাম ভালো। আর বলে, আমার থেকে সবকিছু হারিয়ে গিয়েছে। তখন বুবলাই বলে, আসলে বর্ষা, আমি তো তোমাকে বিয়ে করেছিলাম যে সারা জীবন আমরা একসঙ্গে থাকবো বলে, কিন্তু তুমি না তখন অন্যরকম ছিলে। এরপর আস্তে আস্তে তুমি পাল্টে যেতে লাগলে, আমি না সেটাই ভাবতে পারছিলাম না। আর তখন বর্ষা বলে, হ্যাঁ রুদ্র, আমিও বুঝতে পারছি যে আমি কত বড় অন্যায় করেছি। আমি না অনেক অনেক কষ্ট পাচ্ছি এখন। এখন আমি বুঝতে পারছি যে আমি বুঝতে পারছি যে আমি খুব বড় অন্যায় করেছি, নিজের ভুল বুঝতে পেরেছি। কিন্তু তখন এই কাজটা আমি কেন করেছি জানো তো? আমি সব সময় ভাবতাম যে আমি তো তোমাকে ভালোবাসি, আমার কাছ থেকে যদি তোমাকে কেউ কেড়ে নেয়, আমি সেটার কথা ভেবেই না এই সমস্ত কাজগুলো করেছি। বুঝতে পারিনি আমি আমি সবকিছু থেকেই না এই সমস্ত কিছু করে ফেলেছি। কিন্তু জানো তো, এখন এখন আমি নিজে নিজে সবটাই বুঝতে পারি। আর আমি এখন একটা কাউন্সিলরের সাথেও কনসাল্ট করি। আর তখন বুবলাই বলে, কাউন্সিলরের কাছে মানে? আর তখন বলে, হ্যাঁ, বাড়িতে তো কারোর সঙ্গে কথা বলতে পারি না, তার জন্য বাহির থেকে একটা কাউন্সিলর কাছে আমাকে নিয়ে গিয়েছিল। আর তার কাছে আমি সমস্ত কিছু শেয়ার করি। সে আমার সমস্ত কিছু বুঝে, আর এখন সে আমার বন্ধুর মতো হয়ে গিয়েছে। আর যখন আমার কষ্ট হয়, তখন তার সঙ্গে গিয়ে আমি কথা বলি। আর কোথায় বা যাব? তখন বুবলাই বলে, আজকে তুমি কষ্ট পাচ্ছ বর্ষা? তখন বর্ষা বলে, থাক না, এসব কথা জেনে তুমি কি করবে বলো তো? আমি তো তোমাকে কখনো সুখী করতে পারিনি, আর আমি তোমাদের জীবনটা আরো শেষ করে দিয়েছি। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমারও কষ্ট হয়, কারণ বিয়েটা আমার তোমার সঙ্গে হয়েছিল। আমরা তোমার সঙ্গে মানে একসঙ্গে কাটিয়েছি, বলতো? তোমার সঙ্গে একসঙ্গে কাটিয়েছি, আমি তো তোমার সঙ্গে ভালো থাকতে চেয়েছিলাম। কিন্তু তুমি তুমি কেন এই সমস্ত করলে বর্ষা? আর তখন বলে, আমি তো কখনোই চাইনি যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক। তখন দেখা যাবে বলতে থাকে বর্ষা যে, থাক না বুবলাই, এখন কেন এই কথাগুলো হচ্ছে? আর বলে, আমি তো চাইনি, আমি না ডিভোর্সটা দিতে চাইনি। আমি চাইনি যে আমাদের জীবনটা এমন হয়ে যাক। ডিভোর্সের কথাটা শুনলেই আমার কেমন যেন হয়ে যায়। আর তখন বলছে, কিন্তু কি আর করা যাবে, এই সব কিছু তোমার জন্যই হয়েছে বর্ষা, কারণ আমি এসব কথা মেনে নিতে পারি না। তুমি তো জানো যে প্রথমে মা আর এই যে এরকম সম্পর্কটা মেনে নিতে পারিনি, কিন্তু এখন আমি খুব ভালো আছি। মায়ের হাসিটা যখন দেখি, তখন না আমার খুব ভালো লাগে। কারণ মানুষের জীবনে তো আগে খুব কষ্ট পেয়েছে, আর মাকে কখনোই আমি হাসি মুখ দেখিনি। আর এখন এখন নতুন কাকু মাকে খুব ভালো রেখেছে, তাই খুব সুখী আছে। তার জন্য না আমি খুব খুশি। আর তারপরে দেখা যায় জীবনে এই সুখটা ডিজার্ভ করে, কারণ মানুষের জীবন তো একটাই। মাকে আমি কোনোদিনও এরকম ভাবে হাসতে দেখিনি। সবাই শুধু মাকে হুকুম দিয়ে গিয়েছে, কিন্তু এখন মা খুব সুখী আছে। আর নতুন কাকু না খুব ভালো। বর্ষা ছোটবেলা থেকে আমাকে খুব ভালো রেখেছে। আর প্রথমে আমার চাকরি যাওয়াটা, সেটা নতুন কাকুর কোনো হাত ছিল না, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। বর্ষা তখন বলে, আমি জানি রুদ্র, আমি জানি, সবকিছু জানি। আমি এই সবকিছু আমার জন্যই হারিয়েছি। তোমার মতো স্বামী, এত ভালো একটা সংসার, সবকিছু না আমার দোষেই আমি হারিয়েছি। এখন সেসব কথা বললে তো আর কিছু হবে না, যাকগে, ডিভোর্সটা তো হয়েই যাবে। তুমি বরং ভালো একটা মেয়েকে বিয়ে করে নিও। তখন বুবলাই বলে, এটা কি এত সহজ হলো বর্ষা? তুমি কি বুঝো না যে আমারও কষ্ট হয়? আমারও তো খুব কষ্ট হয়। আমার সব কথাগুলো মনে পড়ে, তোমার সঙ্গে কাটানো সময়গুলো। তোমাকে আমি ভালোবেসেছিলাম বর্ষা, কিন্তু কেন কেন এসব কিছু করলে তুমি? আর তখন বর্ষা বলে, আমিও বুঝতে পারিনি জানো তো, তার জন্য না আমি খুব ভুল করে ফেলেছি। কিন্তু এখন আর কি করা যাবে? এখন তো আর কিছু করার নেই। এখন এসব কথাগুলো বলেই বা কি হবে? আর তখন বুবলাই বলছে, হ্যাঁ তাই তো, এখন আর বলে কি হবে? তখন বর্ষা বলে, আমাকে ডেটটা জানিয়ে দিও, আমি বরঞ্চ গিয়ে সইটা করে দিব। তখন বুবলাই বলে, কিসের ডেট? এরপর বর্ষা বলে, ওই যে ডিভোর্সের। আর তখন বুবলাই বলে,
বলে তাহলে ডিভোর্সটা হচ্ছে তাই তো? আর তখন বর্ষা বলে হ্যাঁ ডিভোর্সটা তো হচ্ছেই, তুমি তো বলেছিলে যে ডিভোর্সটা তো করতে হবে। আর তখন বুবলাই বলে জানো তো আমি মাঝে মধ্যে ভাবি যে আরেকটা কি সুযোগ দেওয়া যায় না? তখন বর্ষা বলে না, আমিও না আগে ভাবতাম কিন্তু এখন আর ভাবি না, কারণ আমি আমার মতো করে থাকতে চাই। তখন বুবলাই বলে হ্যাঁ তাহলে তুমিও তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিও, শুধুমাত্র আমি একটা কথা তোমাকেই বলতে চাই যে তোমার পরে জীবন সঙ্গী যে হবে তাকে নিয়ে খুব ভালো থেকো। আর তখন বর্ষা বলে সেটা না সম্ভব নয়, আর তুমি তো দেখতে পারবে আমি যেরকম আছি সেরকম ভাবেই থাকবো। তখন বুবলাই বলে জানো তো এখন এখন খুব ভালো আছি, কিন্তু হুট করে মিঠির জীবনে যে কি করে এটা ঘটে গেল আমি সেটাই বুঝতে পারছি না। বর্ষা বলে সেই জন্য বলে শত হলো আমি তো এখনো ওই বাড়ির বউ, এখনো তো আমাদের ডিভোর্সটা হয়নি, আমার পাশে মানে তোমার পাশে আমাকে থাকার দরকার ছিল। আর তখন বলে যে ও তো আমার ননদ, তাই আমি আমি এসেছিলাম। আর তখন বলে হ্যাঁ তুমি ভালোই করেছো। এরপর বলে যে তুমি হয়তো বা এই বাড়িতে থাকলে মিঠিকে সামলাতে পারতে। বর্ষা তখন বলে সেই কপাল আর আমার কোথায় বলো তো, সেই কপাল তো আমার নেই রুদ্র। তাই তো তাই তো ভাবছি যে যেভাবেই হোক, যেভাবে চলতে থাকুক, চলছে জীবনটা। তখন বলে যখন আমি এই জীবনটা থেকে অতিষ্ঠ হয়ে যাব, আর ভালো লাগবে না আমার এভাবে চলতে, তখন না হয়। আর তখন বুবলাই বলে তখন আবার কি বর্ষা? তখন বর্ষা বলে তখন না হয় আমার জীবন থেকে আমি সবকিছু কেড়ে নিব। আর তখন বলে কি বলছো তুমি এটা বর্ষা? তোমার কাউন্সিলর কি তুমি এটা বলেছো? তখন বর্ষা বলে হ্যাঁ অনেকবার বলেছি, সে আমাকে বলেছে আমি যেন এসব কথা আর না বলি, কিন্তু কি করব আমার এই জীবনে এই সমস্ত ছাড়া আর তো কিছুই নেই। আর বলে আমার জন্যই তো সবকিছু হয়েছে, রুদ্র তুমি না এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এবার বাড়িতে চলে যাও, এক একজন এক এক কথা বলবে। বুবলাই তখন বলে দেখো বর্ষা তুমি না এসব কথাগুলো বলো না, এসব কথাগুলো শুনলে না আমারও খুব কষ্ট হয়, তুমি কেন আমাকে বুঝতে পারো না বর্ষা? আর তখন দেখা যাবে বর্ষার কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে দেখা যাবে নতুন কমলিনী সবটা জানে, জেনে অবাক হয়ে যার মিঠির কাছে হাত জোড় করে কমলিনী ক্ষমা চায়। এদিকে কান্নায় ভেঙে পড়ে বাবিল।